আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এই সংক্রমণের সময় সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর রুটিন মাফিক সেখানে ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই করবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে একটি লাইভ পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নির্দেশনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় সকল শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেখানে ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজ, আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র যে গ্রামার আছে ট্যাগ কোশ্চেন, আজকে ট্যাগ কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ট্যাগ কোশ্চেনের অনেকগুলো সূত্র আছে, তাই এই ভিডিওটাকে আমি কয়েকটি পর্ব করব। আজকে প্রথম পর্ব, সেই প্রথম পর্বে আমরা ট্যাগ কোশ্চেনের কয়েকটি সূত্র শিখব। তাহলে চলো সবাই পাঠ শিরোনামটি খাতায় লিখে নাও। ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন আসলে কি? ট্যাগ কোশ্চেন হচ্ছে সংক্ষিপ্ত আকারের প্রশ্ন। একটা বড় বাক্য থেকে যখন আমরা সংক্ষিপ্ত আকারে একটা ছোট প্রশ্ন করি, সেই ছোট প্রশ্নটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। যেমন মনে করো, আমি একটা বাক্য বললাম, তুমি স্কুলে গিয়েছো, যাও নাই। এই যে সংক্ষেপে যে আমরা প্রশ্ন করলাম যাওনি, সেটাই হচ্ছে কি ট্যাগ কোশ্চেন। বা তুমি ভাত খেয়েছো, খাওনি, এই যে সংক্ষেপে আমরা প্রশ্ন করলাম খাওনি, সেটাই হচ্ছে কি ট্যাগ কোশ্চেন। তাহলে ট্যাগ কোশ্চেনের আমাদের কয়েকটি সূত্র আছে। আমরা সেই সূত্রগুলো যদি ভালো মতো শিখতে পারি, রপ্ত করতে পারি, তাহলে ইংরেজি গ্রামারের মধ্যে সবচেয়ে সহজই হচ্ছে কিন্তু ট্যাগ কোশ্চেন। তাহলে চলো আমরা সূত্রগুলো লিখে নিই। তাহলে প্রথমে আমরা 1 নম্বর সূত্রে যাচ্ছি। রুল 1, সেন্টেন্সে যদি 23টি সাহায্যকারী ভার্ব থাকে, 23টি যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে তা আগে আনতে হবে। তাহলে অ্যান্সার করার সময় তা আগে আনতে হবে। প্লাস এটার সাথে নট এর সংক্ষিপ্ত রূপ লিখবো আমরা, যদি নেগেটিভ কোনো ওয়ার্ড না থাকে নট লিখতে হবে। প্লাস সাবজেক্টের প্রোনাউন লিখতে হবে, সাবজেক্ট এর প্রোনাউন। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি, যেটা এটা ট্যাগ কোশ্চেন অর্থাৎ প্রশ্ন করবে, তাই অবশ্যই সবার শেষে কি থাকবে, ইন্টারোগেটিভ মার্ক থাকবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসবে। ঠিক আছে? এখন এই যে আমি 1 নম্বর সূত্রটা লিখলাম যে সেন্টেন্সে যদি 23টি সাহায্যকারী ভার্ব থাকে, তাহলে অ্যান্সার হবে, প্রথমে সেই সাহায্যকারী ভার্বটাকে আগে নিয়ে আসবো, নটের সংক্ষিপ্ত রূপ বসাবো, সাবজেক্টের প্রোনাউন বসাবো। তাহলে এখান থেকে দুইটা জিনিস কিন্তু আমাকে জানতে হবে। প্রথমটা হচ্ছে যে 23টি সাহায্যকারী ভার্ব কোনগুলো, তাই না? তাহলে চলো আমি এখানে নোট লিখে দিচ্ছি 23টা সাহায্যকারী ভার্ব, তোমরা সেটা দেখো। 23টা সাহায্যকারী ভার্ব হচ্ছে am is are, was were, have has had, do did does, may might, can could, will would, shall should,
ought to, dare, need, must, ought to, dare, need, must। চলো তো আমরা গুনে দেখি 23টি হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। দেখেছো 23টি সাহায্যকারী ভার্ব হয়ে গেছে। তুমি যদি সেন্টেন্সে 23টি সাহায্যকারী ভার্ব দেখো তাহলে সেটাকে আগে নিয়ে আসতে হবে, সেটার সাথে নট বসাতে হবে। আরেকটা জিনিস জানা লাগবে, সেটা কি সাবজেক্টের প্রোনাউন। তাহলে চলো আমরা এখন আমরা নোটে কি দেখব, সাবজেক্টের প্রোনাউন। এখানে আমরা সাবজেক্টগুলো লিখি আর সাবজেক্টের প্রোনাউনগুলো লিখছি। দেখো সাবজেক্ট বা কর্তা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ঠিক আছে। প্রথমে আমরা আসো ফার্স্ট পারসন আসি, আমি, আমরা, আই এবং উই। এগুলোর প্রোনাউনও হচ্ছে এগুলি, আই, উই। সেকেন্ড পারসন তুমি, তোমরা, ইউ, ইয়োর, এটার প্রোনাউনও এটা। থার্ড পারসন আবার দুইটা আছে, একবচন এবং বহুবচন। থার্ড পারসনের যে একবচন, হি, শি, ইট, এনি নেম, যে কোনো নাম, এগুলো যদি থাকে তাহলে এগুলোই হবে, হি, শি, ইট, এনি নেম, যেটা থাকবে সেগুলোই হবে। কিন্তু এখানে হি, শি, ইট যে তিনটা থাকবে সেই তিনটাই বসাবে। তারপরে মনে করো বহুবচন যেগুলো আছে, দে, উই, ওয়ান, ওয়ানটাকে আমরা পরে লিখবো। আমরা এখানে দে এবং উই থাকলে সেটাই বসাবো, দে এবং উই। তারপরে এখানে আরো কিছু দিচ্ছি, দেখো সাবজেক্ট এবং প্রোনাউন। আমি যে নাম বলেছিলাম, যদি কোনো ছেলের নাম বোঝায় বা ব্যক্তির নাম বোঝায়, ব্যক্তির নাম বোঝালে হবে হি। কোনো নারীর নাম বোঝালে শি। কোনো বস্তুর নাম বোঝালে হবে ইট। আর যদি এমনি ইট থাকে তাহলে ইটই হবে। আর কি আছে, যে কোনো বহু বচন, যেমন মনে করে এভরি প্লাস নাউন, তারপরে নো প্লাস নাউন, অর্থাৎ যে কোনো বহু বচন বোঝালে দে হবে। তারপরে মনে করো যদি দেয়ার থাকে সাবজেক্ট, তাহলে এটার প্রোনাউনও হবে দেয়ার। আর যদি ওয়ান থাকে, এটা দ্বারা তুমি ওয়ানও লিখতে পারো, আবার যদি অনেকজনকে বোঝায় এভরি ওয়ান, সেক্ষেত্রে তুমি দে লিখতে পারো। তাহলে দেখো আমরা সাবজেক্টের প্রোনাউনগুলো দেখলাম। এখানে আই, উই থাকলে প্রোনাউনও সেটা, ইউ থাকলে ইউ, হি, শি, ইট থাকলে এটাই, দে, উই থাকলো এটা, ইট থাকলে তো এটা আগে বলাই হয়েছে। ব্যক্তির নাম বোঝালে হি, নারীর নাম বোঝালে শি, বস্তুর নাম বোঝালে ইট। এভরি প্লাস নাউন বা কোনো বহু বচন বোঝালে সেটা হচ্ছে দে। দেয়ার থাকলে দেয়ার, ওয়ান থাকলে যদি বহু বচন বোঝায় দে, অথবা তুমি ওয়ান লিখতে পারো, ঠিক আছে। তাহলে আমরা 23টা সাহায্যকারী ভার্ব দেখলাম এবং আমরা সাবজেক্টের প্রোনাউনও দেখলাম। তাহলে এখন আসো আমরা একটা উদাহরণে যাই। উদাহরণটা হচ্ছে, দেখো হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। তাহলে আমার সূত্র কি বলেছিল, যে 23টি সাহায্যকারী ভার্ব থাকলে সেটাকে আগে আনবো। এখানে ইজ আছে না, তাহলে আমরা এটাকে আগে নিয়ে আসবো। এটার সাথে নটের সংক্ষিপ্ত রূপ ইজের, আর সাবজেক্টের প্রোনাউন হি এর প্রোনাউন কি হি, শেষে হবে প্রশ্নবোধক চিহ্ন। দেখলে? তাহলে এটা কি হবে বলতো, শি হ্যাজ এ কার। দেখো তো এটার অ্যান্সার দেখি। হ্যাঁ, নিশ্চয়ই লিখে ফেলেছ। এবার দেখি কার কার হয়েছে। হ্যাজ সাহায্যকারী ভার্ব, এটাকে আমরা আগে নিয়ে আসবো। এটার সাথে নটের সংক্ষিপ্ত রূপ, আর সি সাবজেক্টের প্রোনাউন আমরা লিখেছিলাম সেটাই, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে নিশ্চয়ই অনেকের হয়ে গেছে। এখন এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট সেটা দেখো তোমরা।
এখানে চারটা সাহায্যকারী ভার্ব আছে, সেটা হচ্ছে am, তারপরে তোমার মনে করো can, will, shall। এই চারটা থাকলেও তুমি এই চারটাকে বরাবর আনতে পারবে না। যেমন am থাকলে তোমাকে aren't লিখতে হবে অথবা ain't, can থাকলে তোমাকে can't লিখতে হবে, will থাকলে তোমাকে won't লিখতে হবে, shall থাকলে তোমাকে shan't লিখতে হবে। যেমন মনে করো I shall go, আমি যাব, তাহলে আমার অ্যান্সার হওয়ার কথা ছিল যে shall আগে আসবে, এটার সাথে নট এবং আই সাবজেক্টের প্রোনাউন প্রশ্নবোধক চিহ্ন, এমনটা কিন্তু হওয়ার কথা ছিল। কিন্তু এই চারটার বেলা একটু ব্যতিক্রম হয়, তখন এটা হবে না, তখন শেলের বদলে আমাকে লিখতে হবে শান, শান আই। অনুরূপভাবে যদি আই উইল গো থাকে ওন্ট আই, আই ক্যান গো কান্ট আই, আই অ্যাম রাইটিং এ লেটার, তাহলে এম এন টাই হবে না, এটা হবে আর এন টাই বা এইটাই। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। তাহলে আশা করি 1 নম্বর সূত্রটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা সবাই 1 নম্বর সূত্রটি খাতায় লিখে নাও। এরপরে আমরা দ্বিতীয় সূত্রে যাব। দ্বিতীয় সূত্রটি দেখো, একটা বাক্যে সাহায্যকারী ভার্ব অনেক সময় বসতেও পারে আবার নাও বসতে পারে। তাহলে যেসব সেন্টেন্সে আমি দেখবো সাহায্যকারী ভার্ব নাই, তখন আমি কি করব? সেন্টেন্স যদি 23টি সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে আনসার করার সময় প্রথমেই don't oblique didn't oblique doesn't আনতে হবে যদি বাক্যে নেগেটিভ না থাকে। doesn't আনতে হবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন একটা কথা আসতে পারে যে স্যার আমি কোথায় don't আনবো, কোথায় didn't আনবো, কোথায় doesn't আনবো? বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকলেও মেইন ভার্ব কিন্তু অবশ্যই থাকবে, মূল ভার্ব বাক্যের মধ্যে অবশ্যই থাকবে যখন সাহায্যকারী ভার্ব থাকবে। তাহলে সেই মেইন ভার্ব বা মূল ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে, মূল ভার্ব যদি প্রেজেন্ট হয় তাহলে তুমি ডোন্ট আনবে। মূল ভার্ব যদি পাস্ট হয় তাহলে তুমি ডিডন্ট আনবে। আর আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে। মূল ভার্বের সাথে যদি অ্যাজ বা ইয়েস থাকে তখন তুমি ডাজন্ট আনবে। ঠিক আছে? তাহলে উদাহরণ দিই, দেখো আই রিমেম্বার ইউ, তারপরে হি swims in the river। আরেকটা লিখো they missed the train। তাহলে এখানে দেখো ফার্স্টে আই রিমেম্বার ইউ, এখানে বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই। রিমেম্বার মূল ভার্বটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে। তাহলে হবে কি ডোন্ট। নেগেটিভ যেহেতু নাই, নেগেটিভ থাকলে কিন্তু নটটা আসবে না, এটা একটা সূত্র আছে যেটা আমরা পরবর্তীতে দেখব। তারপরে হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে অ্যাস আছে। সুইম ভার্বের সাথে অ্যাস বিএস থাকলে হবে ডাজন্ট। আর মিসড ইডি এটা পাস্ট ফর্মে আছে, তাই কি ডিডেন্ট। আর ডের প্রোনাউন হচ্ছে দে, ডিডেন্ট দে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। তাহলে আশা করি তোমরা দ্বিতীয় সূত্রটি সবাই বুঝেছো। দ্বিতীয় সূত্রটি সবাই খাতায় লিখে নাও। এবার আমরা
3 নাম্বার সূত্র যাব। তৃতীয় সূত্রটি দেখো, 3 নম্বর সূত্রটি হচ্ছে সেন্টেন্সের যদি লেটস বা এটার পূর্ণরূপ হচ্ছে লেটাস থাকে তাহলে আনসার হবে শেলি। আর প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এক কথায় তুমি লেটস বা লেটাস দেখেছো, তুমি ডানে বামে কোথাও তাকাবে না, তুমি এটা শেলই অ্যান্সার দিয়ে দেবে এবং প্রশ্নবোধক চিহ্ন। এবং মজার ব্যাপার হচ্ছে এটা পরীক্ষাতে থাকে। যেমন দেখো, লেটস প্লে ফুটবল, চলো আমরা ফুটবল খেলি। আরেকটা মনে করো, লেট আস বি ফ্রেন্ড অ্যাগেইন, চলো আমরা আবার বন্ধু হয়ে যাই। বি ফ্রেন্ড অ্যাগেইন, এই দুইটা বাক্যের মধ্যে আমার চোখ পড়বে এই জায়গায় প্রথমে লেট আছে, লেটস আছে অথবা লেট আস আছে, তাহলে আমার এক কথা আর কিছু দেখার দরকার নেই, আমার অ্যান্সার হবে শেলুই এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। শেলুই শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটা একটু না অনেকটাই সহজ, তাই না? 3 নম্বর সূত্রটা লেটস বা লেটাস থাকলে শেলুই, তাহলে এটা লিখে নাও তোমরা। এরপর আমরা 4 নম্বর সূত্রে যাব। চার নম্বর সূত্রটা হচ্ছে সেন্টেন্সে যদি শুধু লেট বা ডোন্ট বা ডু নট থাকে তাহলে আনসার হবে উইল ইউ বা ওন্ট ইউ। উইল ইউ বা ওন্ট ইউ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন এখানে আবার একটা কথা আছে, কোথায় উইল ইউ হবে এবং কোথায় ওন্ট ইউ হবে। তাহলে নোটটা দেখো, শুধু লেট থাকলে, নেগেটিভ যদি না থাকে, লেট থাকলে ওন্ট ইউ হবে, আর যদি মনে করো নেগেটিভ যেটা ডোন্ট বা ডু নট থাকে তাহলে উইল ইউ হবে। ডোন্ট বা ডু নট থাকলে উইল ইউ হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও। আরেকটা দেখি, ডোন্ট প্লে ইন দ্য রেইন, বৃষ্টিতে খেলো না। আরেকটা দিতে পারো, ডু নট ইট ডার্টি ফুড, ময়লা খাবার বা নোংরা খাবার খেও না। তাহলে এখানে শুধু লেট আছে, তাহলে অ্যান্সার হবে কি ওন্ট ইউ। আর যদি লেটস থাকতো বা লেটাস থাকতো তাহলে কিন্তু শেলই হবে। আর এখানে ডোন্ট আছে, তাই অ্যান্সার হবে কি উইল ইউ। এটা অপেক্ষাকৃত কি সহজ, যে সেন্টেন্সে যদি লেট, ডোন্ট বা ডু নট থাকে তাহলে অ্যান্সার হবে উইল ইউ বা ওন্ট ইউ। ঠিক আছে, তারপরে আসো আমরা 5 নম্বর সূত্রে যাই। পাঁচ নম্বর সূত্র হচ্ছে সেন্টেন্সে যদি আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়, অর্থাৎ সেন্টেন্সটা যদি ইম্পেরেটিভ সেন্টেন্স হয়, অনুরোধ বোঝায়, তাহলে আনসার হবে উইল ইউ বা ওন্ট ইউ। উইল ইউ অথবা ওন্ট ইউ আর প্রশ্নবোধক চিহ্ন। এখানে কথা আছে যে কোথায় উইল ইউ বসাবা আর কোথায় ওন্ট ইউ বসাবা। এই নোটটা লিখে নাও। সেটা হচ্ছে বাক্যে নেগেটিভ ওয়ার্ড থাকলে, বাক্যে নেগেটিভ ওয়ার্ড থাকলে উইল ইউ হবে।
বাক্যে নেগেটিভ ওয়ার্ড না থাকলে কোনটি হবে? যেমন দেখো, আমি একটা লিখলাম, বা শুরুতে মূল ভার্ব দিয়ে শুরু হলো বুঝবা, সাবজেক্ট না থাকলে ওটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। প্লিজ হেল্প মি। ঠিক আছে, তাহলে যেহেতু ওপেন দ্য ডোর এটা একটা আদেশ বোঝায়, তাহলে আমরা এখানে নেগেটিভ নাই, আমরা বসাবো ওন্ট ইউ, প্রশ্নবোধক চিহ্ন। প্লিজ দ্বারা আমরা জানি অনুরোধ বোঝাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাবো? নেগেটিভ যেহেতু নাই, ওন্ট ইউ, প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ সেন্টেন্সে যদি আদেশ উপদেশ অনুরোধ বোঝায়, সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে অ্যান্সার হবে উত্তর। ঠিক আছে, তাহলে আজকে এই 5টা সূত্রে তোমরা ভালো মতো পড়ো, ভালো মতো মনে রাখো। তোমাদের বইয়ে এই 5টা সূত্রের যতগুলো এক্সারসাইজ আছে, তোমরা সেই এক্সারসাইজগুলো সবগুলো দেখবে, তোমরা সবগুলো সেগুলো তাহলে করতে পারবে। যদি কোনো সমস্যা থাকে আমার নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দিব। ট্যাগ কোশ্চেনের পরের সূত্রগুলো নিয়ে আমি অন্য ভিডিওতে আবার আলোচনা করব। আজকে এই 5টাই তোমরা ভালো মতো শেষ করো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।